প্রায় ৩০ মিনিট যাবৎ সদ্য বিবাহিতা স্ত্রীর উদ্দেশ্যে অনবরত একটা বাণী ছুড়ছে। আকাশ নওরান, তোমার নাম কি? কিন্তু দুঃখের বিষয়, মেয়েটি একটা টু শব্দও করেনি এখন পর্যন্ত। আকাশ তীক্ষ্ণ চোখে চেয়ে আছে বিছানার কোনায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মেয়েটির পানে। কপালে বিরক্তির রেখা। সময়ের পালা যত বাড়ে, আকাশের বিরক্তির মাত্রা তত বাড়ে। আকাশ সহজে রেগে যান না, তবে রেগে গেলে কখন কি করে বসে নিজেই বুঝতে পারে না। আকাশ নওরান, বয়স ২৯, যার ঘন কালো ভুরু, সোজা নাক, দুগাল ভর্তি মাঝারি দাড়ি, যার চাপদাড়ির চেয়েও কিছুটা বড়, গায়ের রং উজ্জ্বল ফর্সা, হাইট ৬ ফুট। শক্ত চিবুকে সহজে হাসি ফোটে না আকাশের। পরিজন ছাড়া তার মুখ থেকে কথাও শোনা যায় না। আকাশ নওরান ঢাকা ভার্সিটিতে অর্থনীতি নিয়ে অনার্স মাস্টার শেষ, জার্মানি থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরেছে গত ২ মাস আগে। বাংলাদেশে ফিরে তার বাবা সাইফুদ্দিন নওরানের ব্যবসায় নিজেকে নিয়োজিত করেছে। আপাতত আকাশে বেশি রাগ লাগছে তার অনাকাঙ্ক্ষিত বিয়ের জন্য। বেশ কয়েক মাস হলো আসমিন নওরান মাঝে মধ্যে একটি গ্রামে যেতেন। এবার তার মা তাকে কিছু না জানিয়েই হঠাৎ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ছিল। আকাশের বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটির সঙ্গে কথা বলা প্রয়োজন, কিন্তু এ তো কথাই বলছে না। ৯০% সময় ঠান্ডা মেজাজের মানুষ, ১০% সময়ের জন্য যখন রেগে যায়, সে রাগ এর ফল হয়তো মোটেই ভালো হয় না, যার প্রমাণ মাত্র ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এর ঘটনা। আকাশ লাস্টবারের দাঁত কিরমির করে মেয়েটির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, তোমার নাম কি? সাথে বলে, তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। বরাবরের মতো মেয়েটির থেকে উত্তর না পেয়ে আকাশ হতাশ হয়, রেগে বোম হয়ে যায়। রাগ কন্ট্রোল করতে না পেরে পুরুষলিয়ার শক্ত হাতে মেয়েটির ডান গালের সপাটে একটা থাপ্পড় মেরে দেয়। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বিয়ের প্রথম রাতে স্বামীর পাশে বসে স্বামীর মুখ থেকে দুটো মিষ্টি কথা নয়তো ভরসা দেওয়ার মতো দুটো কথা শোনার কোনো মেয়ের ইচ্ছে থাকে না। কিন্তু সন্ধ্যার কপালে তো তা জুটল না। মেয়েটি মেঝেতে উপর হয়ে পড়ে যায়, চোখের কোণে জল কমা জমেছে। আকাশ রাগান্বিত স্বরে বলে, আমার বউ হওয়ার যোগ্যতা তোমার নেই। আমার মা তোমাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল, আর তোমরা আমার সহজ সরল মাকে গুটি বানিয়ে বড়লোক বাড়িতে ঢুকে পড়লে। আমার স্ট্যাটাস সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমাদের? যত সব রাবিশদের দল। কথাগুলো বলে আকাশ ঘরের দরজা খুলে হনন করে বাইরে বেরিয়ে যায়। আকাশের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। ধীরে ধীরে উঠে বসে, অসহায় ভরা দৃষ্টি খোলা দরজার পানে রাখে। দুহাতে জমা করে বুকের সাথে ঠেকিয়ে মলিন মুখে ছলছল দৃষ্টিতে চেয়ে থাকে। যারা সৎ মায়ের অত্যাচার সহ্য করে, তারা কোনো এক অসালিয়ার সে বাড়ি থেকে বেরিয়ে অন্য কোথাও সুখের সন্ধান করে। সন্ধ্যা তাদেরই একজন। সে ভেবেছিল সৎমায়ের ঘর থেকে বেরিয়ে সে মুক্তি পাবে, কিন্তু তার কপালে তো এত ভালো নয়। তার কপালে সুখ আসবে কিভাবে? যাদের কপাল ভালো তাদের সুখের দেখা ঠিকই মেলে। লোকটি তাকে লোভী বলে গেল কেন? সে বিয়েতে সম্মতি দিলেও এনার মাকে কিছু বলেনি সন্ধ্যা। কিভাবে যে বিয়ে হয়েছে সে ঠিক জানে না। ১৮ বছর মেয়ে সন্ধ্যা, উজ্জ্বল শ্যামলা গড়নের মেয়ে সে। দেখতে পরীদের মতো সুন্দরী না হলেও মুখে অজস্র মায়া নিয়ে জন্মেছে সে। সুনিপুটি ছোট্ট নাক, গালের দুপাশে হালকা ডিম্বাকৃতি গঠন, হাইট ৫ ফুট ৩ ইঞ্চি। ঘন চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। পরনে একটা সাদামাটা লাল শাড়ি, মাথায় টানা আঁচল হেলে কাঁধে পড়ে যায়। সন্ধ্যা দুহাতে হাঁটুর উপর উপর নিচ করে রেখে ডান গাল ঠেকিয়ে চোখ বুজে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে অনবরত গড়িয়ে পড়া পানিতে গাল ভিজে যায়। বেশ অনেকক্ষণ এইভাবে বসে থাকলো। এরপরে দুহাতে চোখ মুখ মুছে নিয়ে মেঝে থেকে দাঁড়াতে গিয়েও আবার ঠাস করে মেঝেতে বসে পড়ে। পায়ের ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ডান পা সামনের দিকে কিছুটা বাড়িয়ে দিয়ে দেখল ডান পায়ের উপরের অংশ বেশ কয়েকটা জায়গায় জুড়ে ফোসকা পড়েছে। সন্ধ্যার মনে পড়ল আজ সকালের কথা। মাটির চুলোয় রান্না বসিয়েছিল সে। তার সৎমা এক পাতিল গরম পানি চেয়েছিল। সন্ধ্যা ভাতের মার ফেলে তার মায়ের কাজটি করে দিতে চেয়েছিল। তার ভাবনা অনুযায়ী চুলা থেকে ভাতের পাতিল নামিয়ে মার ফেলছিল, তখনই তার সৎমা এসে তাকে সন্ধ্যার চুলের মুঠি ধরে বলে, তোর সাহস তো কম না, তুই আমার কথা না শুন না এইখানে বইয়া থাকস, আমাকে পাত্তা দেস না, বসে বসে আবার অন্ন খাবি।
আবার আমারই কথা না শুনে নবাবজাদি হয়ে বইসা থাকবি? সন্ধ্যার হাত থেকে ভাতের পাতিল উল্টে পড়ে। পরে তার ডান পায়ের উপর উল্টে পড়ে। তার সৎমা ব্যাপারটি লক্ষ্য করে আরও জোরে সন্ধ্যার চুলের মাটি ধরে। রেগে বলে, এতগুলো ভাত নষ্ট করলি কেন হারামজাদি? কামাই করিস, বসে বসে ভাত খেয়ে হচ্ছিস না, এখন এভাবে ফেলে দিয়েও নষ্ট করছিস? সন্ধ্যা তার দু হাতে তার চুল থেকে মায়ের হাত ছাড়াতে চায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। গরম ভাতসহ ভাতের মার পায়ের উপর পড়ে যাওয়ায় সন্ধ্যার মনে হলো তার ডান পা ছিঁড়ে পড়ে যাচ্ছে। জ্বলনির মাত্রা তীব্র থেকে তীব্রতর হয়। পা অবশয় আসে। করুণ চোখে মায়ের দিকে চেয়ে থাকে। ছাড়া না পেয়ে দু হাতে জমা করে অসহায় চোখে চেয়ে বোঝায় তাকে ছেড়ে দিতে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু তার সৎমা একটু দয়া দেখায়নি, বরং আরও কথা শোনাতে ব্যস্ত হয়েছিল। সন্ধ্যার ছোট ভাইয়ের কান্নার আওয়াজ শেষে পেয়ে সন্ধ্যার চুলের গোছা ছেড়ে ভেতরে যায়। সন্ধ্যা দুহাতে তার পা ধরে ফুপিয়ে কাঁদে। ওই পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আবার মাটির চুলে ভাত বসায়। তার সৎমাকে পানি গরম করে দেয়, নয়তো আবারও এসে কি না কি করবে। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। পায়ে আর মলম দেওয়া হয়নি। মলম, সে তো বিলাসিতা। গরম কিছু পড়ার সাথে সাথে পায়ে পানিটুকু দিতেই পারেনি। সময় নষ্ট করলে যে তার সৎমা আবার তার দিকে তেড়ে আসবে। সব কাজ শেষ করে পুকুর পাড়ে গিয়ে বেশ অনেকক্ষণ পানিতে পা ডুবিয়ে বসেছিল। কিন্তু শুধু পানিতে কি আর কমে, বড়সড় ফোসকা পড়েছে পায়ের উপর। সন্ধ্যা মলিন মুখে ক্ষত পায়ের দিকে চেয়ে রইল। চোখের পানিতে বাঁধ মাঝে মাঝে ভেঙে যায়। কাঁদতে চায় না, তবু কখন যে গাল বেয়ে জল গড়ায়। সন্ধ্যায় এই আহত পা নিয়ে আবার উঠল না। ঘরের এক কোণায় বসে দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দেয়। সারাদিনের না খাওয়া, এখানে এসে একটুখানি খেয়েছিল, বেশি খেতে পারেনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। ক্লান্তিতে নুয়ে আসা চোখজোড়া বুজে নেয়। বন্ধ চোখের পর্দা গর্ভধারিণী মায়ের মুখটা ভেসে ওঠে। অবাধ্র অশ্রু গড়িয়ে আবারও গাল ভিজে যায়। রাতের আধা ধীরগতিতে মিলিয়ে যায়। বাস চলছে তার গতিতে, যার গন্তব্য ঢাকা গাবতলী থেকে বুক 7 মাথা। বাসের মাঝ বরাবর সিটগুলোর মাঝের একটা সিটে সৌম্য ঘুরিয়ে আছে। বাসের গতি ধীর হয়। হেল্পার বাসে কয়েকটা থাপ্পড় দিয়ে যাত্রীদের উদ্দেশ্যে আওয়াজ করে কিছু বাণী বলতে থাকে। অনেকের ঘুম ভেঙে যায়, সাথে সৌম্যরও ঘুম হালকা হয়। চোখ মুখ কুঁচকে নেয়। ধীরে ধীরে চোখ খুলে বসলো বাস থেকে। আশেপাশে তাকে নিজেকে কাঙ্ক্ষিত জায়গা দেখে সিট থেকে দাঁড়িয়ে যায়। বাসের সিটের উপর ব্যাগ রাখা। তাক থেকে তার ব্যাগ নামিয়ে দ্রুত বাস থেকে নেমে দাঁড়ায়। এরপর একটা সিএনজি নিয়ে রওনা হয় তার গ্রামের উদ্দেশ্যে। গ্রামের নাম মিলনের পাড়া। সৌম্যর পরনে একটা স্বল্পদামি অ্যাশ রঙের টি শার্ট, সাথে বেশ পুরনো একটা জিন্স, ঘাড়ে একটা ছোটোখাটো ব্যাগ, যার ভেতরে সর্বোচ্চ 4 থেকে 5টা শার্ট প্যান্ট আছে। আর আছে তার ছোট বোন সন্ধ্যার জন্য একটা গোল জামা। টিউশনির টাকা পেয়ে সবার আগে তার বোনটার জন্য একটা জামা কিনেছে সে। সৌম্য শেখ, বয়স 25, হাইট 5 ফুট 8 ইঞ্চি। ছোট বোনের মতোই শ্যামলা গায়ের রং পেয়েছে। গায়ের রং মূলত তারা দুই ভাই বোন মায়ের থেকে পেয়েছে। দুগালে কালো চাপদাড়ি। সৌম্য ঢাকা ভার্সিটিতে অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে মাস্টার্স পড়ছে। একটা ছোট্ট গ্রামে সৌম্যর বেড়ে ওঠা। তার সাথে ছিল তার বোন সন্ধ্যা। সন্ধ্যা সৌম্যর চেয়ে 7 বছরের ছোট। গ্রামের ছেলে মেয়ে, বাবা দিনমজুর, অভাব অনটনেই তাদের দিন কাটতো। মা দর্জির কাজ করতো। তাদের সংসার চলে যেত কোনো রকমে। যখন সৌম্যর বয়স 17 বছর, সন্ধ্যার বয়স 10 বছর, তখন হঠাৎই একদিন তার বাবা তাদের বাড়িতে একজন মহিলাকে আনেন। সাথে 9 বছরের একটা মেয়ে ছিল। মহিলাটি ছিল তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার মাকে বিয়ের পরপরই তার বাবা আরেকটি বিয়ে করেছিল, কিন্তু কাউকে জানায়নি। সৌম্যর মা স্বামীর এই রূপ মেনে নিতে পারেনি। 1 সপ্তাহের মাথায় ভদ্রমহিলা ঘুমের মাঝেই মারা যায়। আজ থেকে 8 বছর আগে তার মা এই দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে গিয়েছে। মা বেঁচে থাকতে সংসারের টাকার অভাবে তারা না খেতে পারলে দুই ভাই বোন মায়ের কোলে মাথা রাখতো, আর মা তাদের মাথায় হাত বুলিয়ে দিত, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিত। কিন্তু মার মারা যাওয়ার পর দুই ভাই বোন এই কঠিন দুনিয়াকে চিনেছে। সুখ কী জিনিস,
এটাই হয়তো ভুলে গিয়েছে দুই ভাই বোন। তবে তারা দুজন যখন পাশাপাশি বসে তখন একটুখানি শোক এসে তাদের কাছে ধরা দেয়। কথাগুলো ভেবে সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার বাবা 9 বছরের যে মেয়েটি সাথে করে এনেছিল তার বয়স এখন 17 বছর, যার নাম সকাল। বছর চারেক আগে তার একটি সৎ ভাই হয়েছে যার নাম সায়ন। সৌম্য সকালের জন্য একটি জামা কিনেছে, সায়নের জন্য একটা গেঞ্জি। তবে সন্ধ্যার জন্য ভেতর থেকে আলাদা যত্ন চলে এসেছে। কিন্তু সৎ ভাই বোনেরা আপনদের মতো হয়, তবে সকাল এখন নয়। সে বড়দের চেয়ে বাজে বিহেভ করে। তবুও সৌম্য তার সৎ ভাই বোনদের ভালোবাসে, মুখ ফিরিয়ে নেন না। প্রায় 1.5 ঘন্টা সময়ের মাঝে সৌম্য তার গ্রামে পৌঁছে যায়। ধরণীতে রাতের আধার পেরিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সৌম্য সিএনজি থেকে নেমে বাড়ির পথ ধরে। যাওয়ার পথে এক মসজিদে গিয়ে ফরজের নামাজ পড়ে নেয়। বাড়িতে পৌঁছালে দেখলেও উঠানে তার সৎমা বসে কাঁথা সেলাই করছে। সৌম্য এগিয়ে গিয়ে বলে, মা কেমন আছো? তার সৎমা বিরক্তি কণ্ঠে বলে ওঠে, আমি তোর মা কবে হইলাম? সৌম্যর মুখ মলিন হয়। ভেতর থেকে তার বাবা বেরিয়ে আসলে সৌম্য সালাম দেয়, আব্বা আসসালাম আলাইকুম। সৌম্যর বাবা সালামের উত্তর দেয়। সৌম্য কেমন আছে জিজ্ঞেস করলে সে ছোট করে বলে, ভালোই। সৌম্যর ভীষণ খারাপ লাগে। মা মারা গেলে বাবার যে পর হয়ে যায়, এই অভিজ্ঞতা তার আর সন্ধ্যার হয়েছে। সৌম্য আর কিছু বলল না। বাড়ির ভেতরে গিয়ে সরাসরি তার বোন সন্ধ্যার ঘরে যায়। টিনের ঘর, ঘরটির অবস্থা একদম ভালো নয়। টিনের কত জায়গায় যে ফুটো আল্লাহ জানে। এখানে তার বোনকে থাকতে দেওয়া হয়। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। তার একটু টাকা হলে তার বোনকে নিয়ে এখান থেকে চলে যাবে। ঘরে সন্ধ্যাকে না দেখে কয়েকবার ডাকলো। ভাবলো হয়তো ঘুম থেকে উঠে এদিক ওদিক গিয়েছে। সে তার বোনের ঘরে ফ্রেশ হয়ে নিল। সন্ধ্যাটা কোথায়? ও থাকলে তাকে এটা ওটা এগিয়ে দেয়। সৌম্য বেশ অনেকক্ষণ বসে রইল সন্ধ্যার জন্য। এর মাঝে সকাল আর সায়নের জন্য আলাদা জামা গেঞ্জি দিয়ে এসেছে। সন্ধ্যাকে এখনো আসতে না দেখে সৌম্য ঘর থেকে বেরিয়ে আসে। তার বাবাকে বলে, আব্বা আমার বনু কোথায়? সৌম্যর বাবা সাথে সাথে বলে, নাই। সৌম্য অবাক হয়ে বলে, মানে? সৌম্যর সৎমা বলে ওঠে, খালি বৈশা বৈশা চারটি গিলে ওরাকে কি করুম আমি? সৌম্যর চোখে মুখে অজস্র বিস্ময়। তার বোনকে কোথায়? হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বনুকে কি করেছো তোমরা? কোথায় বিক্রি করে দিয়েছ? বলো কোথায় আমার বনু? সৌম্যর বাবা কোনো কথা বলে না। তার সৎমা রেগে বলে, এইটা তোর বাড়ি নয়, রাখ নিজের মধ্যে রাখ। সৌম্যর দুনিয়া ঘুরছে। তার ওই ছোট্ট বোনটা ছাড়া আর কেউ আছে? এই মানুষ দুটো এত পাষাণ কেন? রেগে কিছু হবে না, অসহায় কণ্ঠে বলো, আমার বনু কোথায় প্লিজ বলো। কারো কোনো রেসপন্স না পেয়ে সৌম্য দুহাত জমা করে ভারী গলায় বলে, দয়া করে বলো বনু কোথায়? আমি আমার বোনকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যাব এখান থেকে। আর কখনো আসবো না তোমাদের বাড়িতে। তোমাদের পায়ে ধরি, আমার বোনটাকে খুঁজে দাও তোমরা। ও আব্বা বলো আমার বোনু কোথায়? আমার আর আসবো না এখানে। কারো কোনো ফেরত উত্তর না পেয়ে সৌম্য সকালের সামনে গিয়ে বলল, সকাল আমার বনু কোথায় রে? বল না সকাল। সকাল রাগ দেখিয়ে বলে, আমি কিভাবে জানবো? কথাটা বলে বাড়ির ভিতরে চলে যায়। সৌম্য ছোট্ট সায়নের সামনে হাঁটু মুড়ে বসে বলে, ভাই তুই জানিস আমার বনু কোথায়? ছোট্ট সায়ন আদো আদো স্বরে বলে, বিজয়ী গিয়েছে। সায়নের মা সায়নকে চট করে কোলে নিয়ে বকতে বকতে বাড়ির ভেতরে নিয়ে যায়। সৌম্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে, তার বোনকে কোথায় বিয়ে দিয়েছে? কোনো ভালো ঘরে যে বিয়ে দিবে না সৌম্য জানে। তার বোন এক নরক থেকে আবার কোন নরকে পাঠালো। সৌম্য নিজেকে তো অসহায় লাগেনি কখনো। সকাল সকাল আসমানি নাওরান তার ঘর থেকে বেরিয়ে আসে। ছেলে ঘরে দেখে নজর পড়লে দেখলো দরজা একদম পুরোপুরি খোলা। ভদ্রমহিলা এগিয়ে গিয়ে ঘরের ভেতরে নজর করলেও দেখলে সন্ধ্যা বেডের পাশে দেওয়ালে পিঠ ঠেকিয়ে ঘুমিয়ে আছে। আসমানি নওরান বিষম চোখে তাকায়। দ্রুত ঘরের ভিতরে এসে আশেপাশে তাকিয়ে ছেলে আকাশকে খুঁজতে পায় না। এগিয়ে গিয়ে সন্ধ্যার পাশে বসে। ছেলেটি ঘাড় ডান দিকে হেলে আছে। আসমানি নওরান সন্ধ্যার গালে হাত দেয়। সন্ধ্যা ঘুম হালকা হয়, পিট পিট করে চোখ মেলে তাকায়। আসমানি নওরানকে দেখে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে বসে। আসমানি রওনান
সন্ধ্যার ডান গালে নজর পড়তে অবাক হয়। মেয়েটি অনেক বেশি ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা, গায়ের দাগ আবছা। বুঝতে পারলেন তিনি। অবাক হয়ে সন্ধ্যার মুখের দিকে তাকালে সন্ধ্যা জোরপূর্বক একটু হাসলো। আসমানি নওরান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আকাশ তোকে মারছে মা? সন্ধ্যা অসহায় চোখে চেয়ে রইল তার শাশুড়ির দিকে। আসমানি নওরান সন্ধ্যাকে জড়িয়ে ধরল। তার ভীষণ খারাপ লাগলো। আকাশে তো রেগে গিয়েছে যে মেয়েটাকে থাপ্পড় মেরেছে। পায়ের দিকে নজর পড়লে দেখলো পায়ে বেশ বড়সড় একটি ফসকা। যা বোঝার বুঝলো। সন্ধ্যাকে ধরে ধরে উঠিয়ে বেডের উপর বসালো। এরপর মলম এনে সন্ধ্যার পায়ে দিতে নিলেই সন্ধ্যা তার শাশুড়িকে বাদ সাধে। আসমানি নওরান সন্ধ্যার বাদ মানলেন না, নিজেই সন্ধ্যার পায়ে মলম লাগিয়ে দিলেন। গতকাল খেয়াল করেনি এটা, নয়তো তখনই দিয়ে দিত। ব্যাগ থেকে একটা সুতি শাড়ি বের করে দিয়ে বলে, এই শাড়িটা পইরে নে মা। আকাশের লগে আমার বোঝাপড়া আছে। একটু থেমে বলে, ওই কি রাইতে বাইর হইয়া গেছে? সন্ধ্যা মাথা নেড়ে হ্যাঁ চুষো সম্মতি দিয়ে আসমানি নওরান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, ওই আজ বাড়ি আসলে খবর আছে ওর। তুই জামা শাড়ি পাল্টাই নে। সন্ধ্যা মাথা নেড়ে বেড থেকে নেমে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আসমানি নওরান দীর্ঘশ্বাস ফেলে। সৌম্য সন্ধ্যার খোঁজে সেই সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। গ্রামে কতজনকে কে জিজ্ঞেস করেছে, কেউ সন্ধ্যার কথা বলতে পারে না। কয়েকজন শুধু বলেছে তাদের বাড়ির সামনে একটি বড় কার গাড়ি আসতে দেখেছিল। দিন গড়িয়ে বিকেল নেমেছে। সৌম্যর শরীরে শক্তি নেই যেন। গত রাত থেকে খাওয়া দাওয়া নেই। আর সারাদিন রোদে রোদে ঘুরে শরীরের অবস্থা নাজেহাল। আর মনের অবস্থা, সে তো বেহাল। একটি মাঠের কোণে পা ছড়িয়ে বসলো সৌম্য। ডান হাতে কপালে ঘাম মুছে ছিটকে ফেললো। আর কোথায় খুঁজবে তার বোনকে? এই পাষাণ মানুষ দুটো তার বোনের খোঁজ দিবে না, সৌম্য বেশ জানে। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। আকাশের দিকে তাকিয়ে বুঝলো তার চোখের জোড়া ঝাপসা। বাড়ি আসলে সন্ধ্যায় যেখানে থাকুক দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরতো। সন্ধ্যার গাল টেনে দিত। সন্ধ্যা খাবার কিনে সময় সামনে দিয়ে ভাইয়ের সামনে বসে থাকতো। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা উঠতই না ভাইয়ের পাশ থেকে। সৌম্য শহরে চলে আসলে সন্ধ্যা নীরবে অশ্রু বিসর্জন দিত। সৌম্য তার বোনকে জড়িয়ে নিয়ে বলতো, আর কয়েক মাস বোনু, এরপর আমি তোকে আমার কাছে নিয়ে যাব। সৌম্যর দিন খুব কষ্টে কাটে। তার তো চাঁদ কপাল নয়, লাস্ট কবে বাড়ি থেকে 2 টাকা নিয়েছে তার মনে পড়ে না। টিউশনি করেই ঢাকা শহরে নিজে খরচ চালায়, আর একটু একটু করে টাকা জমাতেই সন্ধ্যার জন্য। এই নরক থেকে তার বোনকে নিয়ে যাবে বলে কত কষ্টই করেছে। কখনো তো 3 বেলা খায় না। এই যে কাপড় ঠিকঠাক কেনা হয় না, কত পুরনো পুরনো কাপড় ব্যবহার করে। আর 2 মাসের মাথায় সে সন্ধ্যাকে নিয়ে যেত ঢাকায়। সন্ধ্যা ক্লাস 10 পর্যন্ত পড়েছে, এরপর আর পড়েনি। এটুকুই সৌম্য খুব জোর করে পড়িয়েছিল। তার বাবার সৎমা পড়তে দেয়নি। সে জানে তার বোনকে দিয়ে এবাড়ির সব কাজ করিয়ে নিত। সৌম্য তার বোনকে সুখবর দিতে এসেছিল। সে খুব তাড়াতাড়ি তার বোনকে নিয়ে যাবে তার কাছে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যার মায়া মায়া মুখটা ভেসে ওঠে, যে তার ভাইকে হয়তো নীরবে কত শত অভিযোগ দিত। সৌম্য বোনকে জড়িয়ে নিয়ে নীরবে সান্ত্বনা দিত। কোথায় হারিয়ে গেল তার বনু? ঝাপসা দৃষ্টিজোড়া আকাশপানে নিবদ্ধ রেখে বিড়বিড় করে, মা, আমার বনু হারিয়ে গেছে মা। তোমার মেয়ে সন্ধ্যা কে আমি আগলে রাখতে পারলাম না। তুমি কেন চলে গেলে মা আমাদের রেখে? আমার বনুর জন্য খুব কষ্ট হচ্ছে। ওরা কোথায় রেখেছে আমার বনুকে? ও ঠিক আছে তো মা? সন্ধ্যার পর পর আকাশ বাড়ি ফিরে তার ঘরের দিকে যেতে নিলেই আসমানি নওরান শক্ত গলায় বললেন, দাঁড়াও আকাশ, কোথায় আছিলা কাল থেকে? মায়ের কথায় আকাশের গাত পা থেমে যায়। আসমানি নওরান শহরের মেয়ে। সাইফুদ্দিন নওরান আসমানি নওরানকে দেখে পছন্দ করেছিল, এরপর বিয়ে করে আনে। ভদ্রমহিলা আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্ত। আকাশকে চুপ থাকতে দেখে বলে, আকাশের মা আবারও শক্ত গলায় বলে, কি হলো, কথা কইতাছ না কেন? আকাশ সাধারণত মায়ের বেশ বাধ্য ছেলে। মায়ের উপর কথা বলে না, ভয় পায় এমন নয়। সম্মান ভালোবাসার জায়গা থেকে সে তার মায়ের সাথে কখনো উঁচু গলায় কথা বলে না। তবে মায়ের কাছে ভীষণ রাগ উঠেছে। অন্তঃপর রাগান্বিত স্বরে বলে, মা, তুমি কি করে পারলে আমার সাথে এরকম একটা কাজ করতে?
আসমানি নওরান ছেলের ব্যবহারে একটু কষ্ট পেয়েছেন। আকাশ তার সাথে এভাবে কথা বলে না, এই জন্য বেশি খারাপ লাগছে। আকাশ কথাটা বলেই আকাশের চোখ বুঝলো। সে রাখতে চায় না, অত্যন্ত তার মাকে রাগ দেখাতে চায় না, কিন্তু তার মা এমন একটা কাজ করেছে, সে চাইলেও শান্ত থাকতে পারছে না। ফোঁস করে শ্বাস ফেলে গলার স্বর কিছুটা নামিয়ে বলে, এভাবে তুমি আমার বিয়ে দিলে, কাজটা কি ঠিক করেছো মা? আমি তোমার সম্মান বাঁচাতে বিয়েটা করেছি, এবার তুমি আমার সম্মান বাঁচাতে মেয়েটি আর আমার ডিভোর্স করিয়ে দাও। আসমানি নওরান ছেলের পানে বিস্ময় দৃষ্টিতে তাকায়, অবাক হয়ে বলে, তুমি ডিভোর্স চাইতেছো কেন আকাশ? আকাশ এবারও রেগে বলে, কারণ আমি রাহাত আঙ্কেলের মেয়েকে বিয়ে করব। আমাদের ডিল ফাইনাল করা শেষ, আর এক সপ্তাহ পর আমাদের বিয়ে হতো। গতকাল তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আসমানি নওরান বিস্ময় কণ্ঠে বলেন, তুমি কইছিলা তোমার পছন্দের কেউ নাই, আমি আমার পছন্দ মতো একটা বউ আনছি তোমার লাগিয়া। তুমি এখন করতেছো কেন বাবা? আকাশ চোখ বুজে মাথা দুদিকে নাড়ল কয়েকবার। এই তো রাগ লাগছে তার, ইচ্ছে করছে সব কিছু উলটপালট করে দিতে। শুধু তার সামনে মা বলে নিজেকে সামলে নিচ্ছে বারবার। চোখ খুলে তার মায়ের উদ্দেশ্যে চিৎকার করে কিছু শক্ত বাণী ছুড়ে দেয়, করতাম না পছন্দ, এখন করি। হয়েছে, তুমি সবসময় উল্টাপাল্টা কাজ করো, আমি আর বাবা সামলে নেই, কিন্তু এইবারে একদম লিমিট ক্রস করে ফেলছো। আমাদের কাজের 12টা বাজিয়ে দিয়েছো। সবচেয়ে বড় কথা, কার না কার বাড়ি গিয়ে একদল লোভী মেয়েদের কবলে পড়ে নিজের ছেলেকে বলির পাঠা বানালে। সাইফুদ্দিন সোফার উপর বসা ছিল, হাতে খবরের কাগজ ভাঁজ করে আকাশের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আকাশ, আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করে চোখ বুঝল, সে না চাইলেও হাইপার হয়ে যাচ্ছে। আসমানের নওরান ছলছল দৃষ্টিতে ছেলের পানে তাকিয়ে রইল, এরপর স্বামীর পানে চেয়ে বলে, আকাশের আব্বা, তোমার ছেলে এইসব কি করতেছে? সাইফুদ্দিন নওরান এগিয়ে এসে তার স্ত্রীর পাশে দাঁড়ালেন। বউকে ভীষণ ভালোবাসেন ভদ্রলোক, কখনো ধমক দেয় না। এই যে এখন তার স্ত্রী উল্টোপাল্টা কাজ করেছে, সে মনে মনে রেগে গেছে, তবে তার স্ত্রীর উপর ফলাচ্ছে না, বরং ছেলেকে চুপ করিয়ে দিলেন। স্ত্রীর উদ্দেশ্যে মৃদু স্বরে বললেন, আকাশ যা বলেছে ঠিকই বলেছে, তুমি শান্ত হও, তোমার পক্ষ থেকে আমি ওদের ডিভোর্সের ব্যবস্থা করব। সন্ধ্যা রান্নাঘরের দরজার কোনায় দাঁড়িয়ে আছে, রাগান্বিত আকাশের পানে মায়া মায়া চোখে চেয়ে রইল। লোকটিকে সে বিয়ের আগে দেখেনি, তবে স্বামীকে নিয়ে একটুখানি স্বপ্ন দেখেছিল। লোকটি কি সুন্দর, সে তো অত সুন্দর না, আবার কত খুঁত তার। এমন মেয়ের কপালে দুঃখই মানায়। চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। গতকাল বিয়ের পরপর এক মুহূর্তের জন্য সন্ধ্যা ভেবেছিল সে ওই সৎমায়ের নরক থেকে বেরিয়ে একটু সুখের দেখা পাবে, কিন্তু তার কপালে তো ভালো নয়। এটা তো সন্ধ্যার আগেই বোঝা উচিত ছিল। মায়ের কথা মনে পড়ল, কতদিন হলো মাকে দেখে না, মায়ের আদর কতদিন হলো পায় না। ভাইয়ের কথা মনে পড়লো, সৌম্য ভাইয়া যে তাকে তার কাছে নিয়ে যেতে চেয়েছিল, তাকে নিয়ে যাবে না, এখানে কি আসবে না? সৌম্য ভাইয়া তো জানে না তার বিয়ের কথা, এখানে কি করে আসবে তার ভাইয়া? সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ে। খুব করে ভাইকে ডাকছে, আপন বলতে তার একটা ভাই, ভালোবাসার ভাই ছাড়া আর কেউ নেই তার। আসমানি নওরান তার স্বামীর কথায় দ্বিগুণ অবাক হলেন। কি করবেন কি বলবেন বুঝে পায় না। আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, তুমি ওরে মারছিলা কেন? আকাশ বিরক্ত হয়, সে ভেবেছিল যা হওয়ার হয়েছে, মেয়েটির সাথে ঠান্ডা মাথায় কথা বলে সব মিটমাট করবে, কিন্তু সে ওই মেয়ের মুখ থেকে একটা শব্দ বের করতে পারেনি। তার মায়ের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, এরকম বেয়াদব মেয়ে কোথা থেকে তুলে এনেছো? একে তো লোভীর সাথে আদবের ছিটে ফোটা তো এর মাঝে। কথাটা শেষ করতে না করতেই আসমানি নওরান এগিয়ে গিয়ে আকাশের গালে জোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশের মুখ বাম দিকে হেলে যায়। সাইফুদ্দিন নওরান অবাক হয়ে ডাকে, আসমানি! আকাশ চোখ দুটো বুজে দুহাত মুষ্টিবদ্ধ করে নিয়েছে, রাগের মাথা থেকে পা পর্যন্ত জ্বলছে। চোখ খুলে সামনে তাকালো, সন্ধ্যাকে চোখে পড়ল, যে রান্নাঘরে কোনায় দাঁড়ানো। চোখে চোখ পড়লেই সন্ধ্যা তার ভিজা চোখ জোড়া মেঝেতে নামিয়ে নেয়। আকাশ শক্ত চোখে তাকায় সন্ধ্যার দিকে। এই মেয়েটার জন্য সে আজ জীবনে প্রথম মায়ের হাতে থাপ্পড় খেয়েছে। ইচ্ছে করছে এই একটা থাপ্পড় ওর বদলে এই মেয়েটা জাস্ট খুন করে ফেলতে। মাকে তো কিছু বলল না, রেগে মেগে তার আশেপাশে যতগুলো ফুলদানি ছিল সবগুলো গায়ের জোরে ছুঁড়ে ফেলে, চিৎকার করে বলে,
বাবা, তোমার স্ত্রী কাজটা একদম ঠিক করেনি। একটা বাইরে বেয়াদব মেয়ের জন্য আমাকে আঘাত করেছে। কথাটা বলে আকাশ হনহন করে বাইরে বেরিয়ে যেতে নিলেই আসমানি নওরান ভেজা চোখের চেয়ে শক্ত কণ্ঠে বলে, বেয়াদব ওর নন, বেয়াদব তুমি। একটা অচেনা মেয়েকে মারতে তোমার হাত কাঁপলো না? আকাশ পিছু ফিরে রেগে বলে, না কাঁপিনি। আরও কয়েকশোটা থাপ্পড় দিতে পারছি না বলে আফসোস হচ্ছে। একটা কথারও উত্তর দেয় না। তুমি তাকে রেখে আমার বেয়াদব বলছো? কথাটুকু বলে আকাশ আবারও পায়ের গতি বাড়ায় বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আসমানি নরান ঢোক গিলে বলে, ওই তোমাগো মতো কইয়া কেমনে কথা কইব, ওই তো বোবা। আসমানি নওরান এর কথায় আকাশের পা থেমে যায়। পিছু ফিরে বিস্ময় দৃষ্টিতে তাকায় তার মায়ের দিকে। সাথে অবাক হয় সাইফুদ্দিন নওরান। মেয়েটি বোবা মানে? আসমানি নওরান নিজেকে সামলে বলেন, তোমাকে তো যেহেতু ওরে নিয়ে এতই সমস্যা, আমি তোমাকে ডিভোর্স করামু। এরপর আমি ওরে আরও ভালো ঘরে বিয়ে দিমু। সাইফুদ্দিন নওরান অবাক হয়ে বলেন, মেয়েটির পরিবার নেই? আসমানি নওরান শক্ত গলায় বলেন, না, নাই। কথাটা বলে আসমানি নওরান উল্টো ঘুরে সন্ধ্যার দিকে এগিয়ে গিয়ে সন্ধ্যার হাত ধরে তার ঘরের পাশের ঘরের দিকে যায়। সন্ধ্যা তার শাশুড়ির সাথে পা মেলায়, মাথায় আঁচল একটুখানি টেনে নেয়। আকাশ কেমন অদ্ভুত চোখে চেয়ে রইল। সন্ধ্যার চোখে মুখে পানির কণা। একবার পিছু ফিরে তাকালে আকাশের সাথে চোকাচোকি হলে সন্ধ্যা দ্রুত সামনে ফিরে মাথা নিচু করে নেন। আসমানি নওরান সন্ধ্যাকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সেই ঘরে প্রবেশ না করে ততক্ষণ আকাশ নির্জীব চোখে চেয়ে রইল। সাইফুদ্দিন নওরান এরও একই অবস্থা। দুই বাবা ছেলের আর অবাকের মাত্রা ছাড়িয়েছে। সাইফুদ্দিন নওরান বেশ কিছুক্ষণ পর আকাশের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি চিন্তা করো না, তোমাকে মাকে আমি সামলে নিব। তুমি ইরাকে বিয়ে প্রিপারেশন নাও। আকাশ কিছু বলল না। সাইফুদ্দিন নওরান ছেলের নীরবতায় আবারও বললেন, আমি কি বলেছি বুঝেছো? আকাশ ছোট করে বলে, হুম। কথাটা বলে আকাশ তার ঘরে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। সাইফুদ্দিন নওরান পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে, আমার ছেলের বউ হইবি না? আসমানি নওরান মেয়েটির মন খারাপ দেখে ভুরুকুসকে বলল, কি হলো, মন খারাপ কইরা নিলি কেন? মেয়েটি হাত দিয়ে ইশারা করে কিছু বোঝালো, যার অর্থ, আমি তো তোমাদের মতো কথা বলতে পারি না। আমার আর তোমার ছেলে বিয়ে করব? আসমানি নওরান মৃদু হেসে মেয়েটির থুতনিতে হাত রেখে বলেন, আমার ছানা আমারে খুব ভালোবাসে, আমার কথা ফালানোর সাহস নাই তার। মেয়েটি আবারও হাতের ইশারায় বোঝালো, ভালোবাসবে না তো আমারে? আসমানি নওরান হেসে বলেন, আমার জান্নাতের ভালো না বেশে কি কইরা থাকে, আমিও দেখে লমু। মেয়েটির মুখে হাসি ফুটল। আসমানি নওরান দুহাতে জড়িয়ে ধরে লজ্জামাখা হাসি হাসল। কয়েকদিন আগের একটি ঘটনা মনে করে সন্ধ্যা মলিন হাসল। আসমানি নওরান যে বেশি দিন হলো চেনেন না। তার গ্রামের মাঝে মাঝে দেখা হতো, আর ভদ্রমহিলা তার সাথে অনেক কথা বলতো। সন্ধ্যা ইশারায় বললে আসমানি নওরানও সব বুঝে যেত। এরা 2 মাস আগে দেখা হলে তার ছেলের সাথে বিয়ের কথা বলে। সন্ধ্যা প্রথম প্রথম বিব্রত বোধ করলেও ধীরে ধীরে আসমানি নওরানের কথায় সন্ধ্যা বেশ প্রভাবিত হয়। আকাশকে না দেখেও ভাবতো আসমানি নওরানের ছেলে তার স্বামী হবে। কিন্তু গতকাল হঠাৎই তাদের বাড়িতে আসমানি নওরানকে দেখে সন্ধ্যা অনেক অবাক হয়েছিল। আরও অবাক হয়েছিল যখন শুনেছিল তখনই তার বিয়ে এনার ছেলের সাথে। সন্ধ্যা আগে থেকে আসমানি নওরানের ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখত। এখানে সে দ্বিমত করেনি। তবে আসমানি নওরান এ কথা শুনে তা ভাবত, ওনার ছেলে তাকে কেউ বউ হিসাবে মানবে? কিন্তু তার ভাবনা ভুল। আসমানি নওরান সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, কি ভাবতাছস মা? সন্ধ্যা বেশ কিছুক্ষণ চুপ থেকে ইশারা বোঝায় আসমানি নওরান তাকে কিভাবে চেনে। আসমানি নওরান বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এরপর মৃদু স্বরে বলে, তোর মা। আমি আর এক গোলেও পড়তাম। বিয়ের পর আর তেমনভাবে যোগাযোগ আছিল না। এরপর হঠাৎই একদিন খবর পাই তোর মা মারা গেছে। তুই তখন ছোট আছিলি। এরপর ভুলিয়ে গেছিলাম। পরে তোর ব্যাপারে গ্রামের একজনের কাছে গল্প শুনে বুঝলাম তুই ভালা নাই। তখন থেকে তুই আমার কাছে আনতে চাইলাম। কারণ ছাড়া আনতে পারুম না, তাই আমার পোলার বউ কইরা আনছে। একটু থেমে বলে, মন খারাপ করিস না মা, আমি তোরে আরো ভালো জায়গায় বিয়ে নিমু। কারো কথা ভাবিস না, তোর কেউ নাই, আমি আছি। তোর বাপ মা তো নাই, এ থাইকাও নাই, সবগুলোই স্বার্থপর। সন্ধ্যা ইশারায় বলতে চাইল তার ভাই অনেক ভালো। আসমানি নওরান বাদশাদে মৃদু স্বরে বলে, আর কিছু বোঝাতে হইব না। এখন কিছু খাবি?
আর এখন থেকে এই ঘরেই থাকবি। সন্ধ্যা মাথা নেড়ে আচ্ছা বোঝায়। পরের দিন সকাল 10টায় আকাশ অ্যাশ কালারের শর্ট প্যান্ট পরে, সাথে সিলভার কালারের চেন ঘড়ি। চুলগুলো ভালোভাবে সেট করে, মাঝারি সাইজের ঘন কালো দাড়ি ভালোভাবে গুছিয়ে নেয়। এরপর আকাশ সিঁড়ি বেয়ে নেমে আসে। সাইফুদ্দিন নওরান টেবিলে বসে নাস্তা করছিলেন। আকাশ দেখলে তার বাবাকে, পাশে মা দাঁড়ানো। সে কিছু বলল না, গট গট পায়ে বাইরে বেরিয়ে যেতে নিলেই আসমানি নওরান বলে ওঠে, খেয়ে যাও,